ওকে বাবা, ব্যাপন জিনিসটা কি স্যার এক সেকেন্ডে একটু বুঝায় বলি। তোমাকে যে উদাহরণটা দিছিলাম গতকালকে, আজকেও আবার একটু বলি। মনে করো পাকের ঘরে তুমি রান্না করতেছো, ঠিক আছে? তাহলে ওই রান্নার ঘ্রাণটা তোমার আব্বু বা আম্মু কিন্তু তার রুমে বসে ওই ঘ্রাণটা পাচ্ছে, তাই না? কারণটা কি? কারণ পাকের ঘরে যে রান্না করতেছো ওই রান্নার সুগন্ধি যে কণাগুলো আছে বা ঘ্রাণালা যে কণাগুলো আছে, সেই কণাগুলি মুভ করতেছে চারোদিকে। মুভ করতে করতে তোমার আব্বা আম্মুর রুমেও চলে গেছে এবং তোমার আব্বা আম্মু সেই ঘ্রাণটা পাচ্ছে। এই ঘটনাটাকে আমরা কি বলি বাবা? ব্যাপন বলি। কিন্তু সংজ্ঞাটা কিভাবে দিব? সংজ্ঞাটা এইভাবে দিব, উচ্চ ঘনত্বের স্থান থেকে কোনো কণা যদি নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে তবে এই ঘটনাটাকে ব্যাপন বলে। হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে যদি ছড়িয়ে পড়ে। ভেরি গুড, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে ব্যাপনের সংজ্ঞা লেখো, উচ্চ ঘনত্বের স্থান থেকে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে। স্বতঃস্ফূর্ত মানে কি জানেন বাবা? নিজে নিজে খুশি খুশি, কাউকে জোর করে পাঠানো লাগবে না, নিজে নিজেই চলে যাবে। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে গ্যাসের কণাসমূহের ছড়িয়ে পড়াকে ওই গ্যাসের ব্যাপন বলে। কথা বুঝতে পারছি বাবা? তার মানে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যদি স্বেচ্ছায় নিজে নিজে যদি গ্যাসের কণাগুলি কি করে ছড়িয়ে পড়ে তবে এই ঘটনাটাকে আমরা কি বলি বাবা? ব্যাপন বলি। ওকে, এবার আমরা যে টপিকটা শিখবো, ব্যাপারে একটা উদাহরণ দিয়ে দিতে পারো। যেমন এই যে আরেকটা উদাহরণও কিন্তু আমরা দিতে পারি। দেখিও বাবা, অনেকেই কিন্তু পারফিউম মারে। শরীরে পারফিউম মারলে কি হয়? যখন সে রুমের মধ্যে ঢুকে পুরা রুমের মধ্যে ঘ্রাণটা ছড়া যায় না? কারণ কি? তার শরীরের মধ্যে পারফিউমের ঘনত্ব সবচেয়ে বেশি। পারফিউমের ঘনত্ব তার শরীরে সবচেয়ে বেশি না? তাহলে উচ্চ ঘনত্বের স্থান থেকে কি হয়? পুরা রুমের দিকে, পুরা রুমে কিন্তু পারফিউম আগে থেকে ছিল না। তার মানে পুরা রুমের মধ্যে পারফিউমটা হচ্ছে নিম্ন ঘনত্ব, আর তার শরীরে পারফিউমটা হচ্ছে উচ্চ ঘনত্ব। তাহলে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কি স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ছে না? এই ঘটনাটাই কি বাবা? ব্যাপন। বুঝছস? এবার আমরা যে টপিকটা শিখবো এটাকে বলবো ব্যাপন হার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাইটেল দে, ব্যাপন হার। মনে রাখবা, ব্যাপন হারকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। লিখছো? আচ্ছা, এবার আগে একটু স্যারের মতো করে একটা জিনিস একটু বুঝিয়ে দিই। ওকে, স্যার দিয়ে তাকাও বাবা। বলো তো, আমি তোমাদের একটা জিনিস শিখাই দিই। আজকে শিখাই দেবো, সারা জীবনের জন্য মনে রাখবা। হার, এই ওয়ার্ডটা যদি কোথাও লেখা থাকে তার মানে বুঝবা সময় দিয়ে ভাগ করা হয়েছে। কথা বুঝতে পারছি? সময় দিয়ে ভাগ করা হয়েছে। যেমন আমি তোমাকে বলি, সবসময় সময় দিয়ে যে ভাগ করতে হবে এমন কোনো কথা নাই। সংখ্যা দিয়েও ভাগ করা যাবে, মানে যে কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে। যেমন আমি তোমার যদি বলি যে একটা ডিমের দাম কত, তাই না? তখন তুমি কি করবা? তুমি বলবা 12টা ডিমের দাম মনে করেন 150 টাকা, অতএব একটা ডিমের দাম কি 150 ডিভাইডেড বাই 12। তাহলে কি এবার ডিমের সংখ্যা দিয়ে ভাগ করলা না? তাহলে কি ডিমের দামের হারটা তুমি জেনে গেলা। কথা বুঝতে পারছি? ঠিক সেরকম ব্যাপন হার মানে কি? সবাই মনোযোগ দাও, স্যারের দিকে তাকাও। ব্যাপন মানে কি? ছড়িয়ে পড়া না? ব্যাপন মানে কি? ছড়িয়ে পড়া না? তাহলে প্রতি একক সময় কি পরিমাণ ছড়িয়ে পড়তেছে? প্রতি একক সময়, তুই বিটি বিটি হাসস কেন? প্রতি একক সময় কি পরিমাণ ছড়িয়ে পড়তেছে, এটাই হচ্ছে ব্যাপন হার। কথা বুঝতে পারছি? তাহলে লেখো, প্রতি একক সময়ে, হ্যাঁ, প্রতি একক সময় মানে 1 সেকেন্ডে, প্রতি একক সময়ে হ্যাঁ, কিন্তু এর থেকে একক ওয়ার্ডটা লেখাটা আর কি খুব সুন্দর। প্রতি একক সময়ে কোনো গ্যাসের যে পরিমাণ ছড়িয়ে পড়ে
ওই যে আমি আর বড় করে লিখলাম না, চাইলে বড় করে লিখতে পারি। প্রতি একক সময়ে কোনো গ্যাসের যে পরিমাণ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে তাকে ওই গ্যাসের ব্যাপন হার বলে। এত বড় করে লিখলাম না, ছোট করে লিখে দেই। প্রতি একক সময়ে কোনো গ্যাসের যে পরিমাণ ছড়িয়ে পড়ে তাকে ওই গ্যাসের ব্যাপন হার বলে। কথা বুঝতে পারছি? যেমন একটা এক্সাম্পল দিই, ধরি টি সময়ে, এটা একটা সূত্র লিখতেছি, টি সময়ে কোনো গ্যাস এক্স পরিমাণ, ধরি টি সময়ে কোনো গ্যাস এক্স পরিমাণ ছড়িয়ে পড়ে, অতএব একক সময় মানে 1 সেকেন্ডে, এটা আমি লিখলাম টি সেকেন্ডে, কোনো গ্যাস এক্স পরিমাণ মনে করো ছড়িয়ে পড়ছে, অতএব 1 সেকেন্ড সময়ে কোনো গ্যাস কি পরিমাণ ছড়ায়, এক্স বাই টি পরিমাণ ছড়িয়ে পড়ছে, তাই না? তবে এই এক্স বাই টিটাকেই বলা হয় ব্যাপন হার। অতএব ব্যাপন হার আর ইকুয়াল টু এক্স বাই টি। তাই না বাবা? বুঝো নাই? তুমি বুঝো নাই বাবা? দেখো আমি আবার বলি, সবাই মনোযোগ এদিকে। আমি কি বলছি? 1 সেকেন্ডে যে পরিমাণ ছড়িয়ে পড়ে সেটাই তো ব্যাপন হার। তাহলে 1 সেকেন্ডে ছড়িয়ে পড়ছে কত? এক্স বাই টি। তো কারণ কি, আমি ধরে নিছি যে টি সেকেন্ডে ছড়িয়ে পড়ছে কতটুকু, এক্স পরিমাণ। তাহলে 1 সেকেন্ডে ছড়িয়ে পড়ছে কত? এক্স বাই টি পরিমাণ। তাহলে এক্স বাই টি কি ব্যাপন হার না? বলা যায় এক্স বাই টি হচ্ছে ব্যাপন হারের একটা সূত্র। বক্স করে রাখো, মনে রাখবে। এক্স হচ্ছে কি, এখানে এক্স কি পরিমাণ ছড়িয়ে পড়ছে, আর টিটা হচ্ছে সময়। এক্স হচ্ছে কি পরিমাণ ছড়িয়ে পড়ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ একক দেওয়া যাবে। কিভাবে দেওয়া যাবে? মনে করো ছড়িয়ে পড়ছে, এটাকে আমরা প্রকাশ করলাম মোল দিয়া বা গ্রাম দিয়া বা কেজি দিয়া, আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে গ্রাম পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড, মোল পার সেকেন্ড, যা ইচ্ছা তা লেখা যাবে। কি পরিমাণ ছড়িয়ে পড়ে, কি পরিমাণ ছড়িয়ে পড়ে, আর টিটা হচ্ছে সময়। কথা কি আমি বুঝাতে পারছি বাবা? এটা কি টাফ ছিল খুব একটা? আচ্ছা, এবার আমরা ব্যাপন হারের কয়টা সূত্র লিখব। টাইটেল দাও, ব্যাপন হারের সম্পর্ক। ব্যাপন হারের সম্পর্ক। টাইটেল দাও, ব্যাপন হারের সম্পর্ক। বাবা কিছু না বুঝলে না সাথে সাথে প্রশ্ন করিও, লজ্জা পাওয়ার কিছু না, আমরা এখানে শিখতে আসছি। আর তাওসিয়া, আদ্রিতা, একটা কথা বলি, এইটা একরকম ভাবে গেছে কেন? কারণ এইটা তোমাদের সিলেবাস ছিল উলট পালট, এইটা তোমাদের পড়াশোনার সবকিছুই ছিল উলট পালট না? কিন্তু 9-এ তো সব আবার কম বেশি আগের মতো গোছে আসছে। তার মানে দেখো না, এটা যখন তোমরা পড়াশোনা করছো, কোনো কি চ্যালেঞ্জ ছিল? কোনো কি আহামরি প্রতিযোগিতা, কোনো কি আহামরি এক্সাম কিছুই ছিল না। কিন্তু 9-এ কিন্তু, হ্যাঁ শেষের দিকে হয়তো টুকটাক ছিল, কিন্তু 9-এর দিকে ভালো ছিল না? আচ্ছা যাই হোক, তো 9-এর দিকে একদম শুরু থেকে ওই চ্যালেঞ্জেসগুলো ফিল করবা। তো শুরু থেকে যদি ওইভাবে না পড়ো তাহলে কিন্তু নিজের বেসিকটাই তৈরি হবে না। আর আমি বারবার বলি 9-10ই কিন্তু ইন্টারের মেইন বেসিক। কথা বুঝছো রে বাবা? তো টাইটেল দাও, ব্যাপন হারের সম্পর্ক। আচ্ছা, ব্যাপন হারের আমি তোমাদের কটা সম্পর্ক শিখাবো একটু দাঁড়াও দেখি। চেষ্টা করব 3-4টা সম্পর্ক শিখাইতে। ঘনতার সাথে একটা সম্পর্ক শিখাবো, আর হচ্ছে গিয়ে সমস্যা 3টা সম্পর্ক শিখাবো। আচ্ছা তাহলে এক কাজ করো, আমরা 3টা সম্পর্ক শিখবো, তাহলে আমি একটু জায়গা করে দিই 3টার জন্য।
প্রথম সম্পর্কটা আমরা কার সাথে কার সম্পর্ক শিখব? ব্যাপন হার ও আণবিক ভরের সম্পর্ক। শর্টকাটে আমরা এটা বলবো আর ও এম সম্পর্ক। আর ও এম সম্পর্ক। সেকেন্ড আমরা যে সম্পর্কটা শিখবো সেটা হচ্ছে ব্যাপন হার ও সময়, আচ্ছা সময় না, ঘনত্বের। সেকেন্ড আমরা ঘনত্বের সম্পর্ক শিখব। ব্যাপন হার ও ঘনত্বের সম্পর্ক, এটাকে আমরা লিখব আর ও ডি সম্পর্ক। ঘনত্বকে আমরা এখানে কি দ্বারা প্রকাশ করতেছি বাবা? ডি দিয়া, ডেনসিটি, ঘনত্ব। আরেকটা সম্পর্ক শিখব ব্যাপন হার ও সময় এর সম্পর্ক, এটাকে আমরা বলবো আর ও টি সম্পর্ক। ডান? মনোযোগ দিয়ে প্রত্যেকটা জিনিস বুঝে নিবা কিন্তু আজকে এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ওকে, স্যারের দিকে তাকাও। আমি বলছি ব্যাপন হার ও আণবিক ভরের সম্পর্ক, তাই না বাবা? ব্যাপন হারকে কি দিয়ে প্রকাশ করি? আর দ্বারা। আর আণবিক ভরকে কি দিয়ে প্রকাশ করলাম? বড় হাতের এম দ্বারা। আণবিক ভর বা পারমাণবিক ভর যেটাই হোক না কেন, কথা বুঝতেছো নি? আচ্ছা, এইটা বুঝানোর আগে স্যার একটা উদাহরণ দেই। বলতো দুইজন মানুষ দৌড় দেওয়া স্টার্ট করছে। একজন মানুষ হচ্ছে খুব মোটা, মনে করো প্রায় 150 কেজি ওজন তার বা ভর তার। আরেকজন মানুষ মনে করো মোটামুটি কত 70-75 তার ভর। এখন বলতো আমাদের দৃষ্টিতে কি মনে হয় কোন মানুষটা আগে দৌড় দিবে বা কোন মানুষটা দ্রুত দৌড়াইতে পারবে? যে একটু চিকন চাকন, যার ভর অনেক বেশি, সে কি জোরে দৌড়াইতে পারবে? ঠিক সেরকম বাবা, কোনো একটা গ্যাসের ভর যদি খুব বেশি হয়, মনোযোগ দিয়ে শোন, এক্স্যাক্টলি কোনো একটা গ্যাসের ভর যদি খুব বেশি হয়, সে কিন্তু ছড়াইতে পারে না অত দ্রুত ছড়াইতে পারে না। তার মানে তার ব্যাপন হার কমে যায়। তার মানে ব্যাপন হার কি হয়ে যায়? কমে যায়। কিন্তু গ্যাসের ভর যদি কম হয়, তো চিকনা চাকনা মানুষের মতো ঘাটঘাট করে দৌড়ায়। তার মানে কি ছড়ায়া পড়তে পারে দ্রুত। স্যার কি কথা বুঝতে পারছি? আচ্ছা, তোদেরকে একটা জিনিস না স্যার একটু শিখায় দিই। আমার বিশ্বাস তোর এটা জানোস না, যদি জেনে থাকোস তাহলে তো ভালোই। একটা হচ্ছে সমানুপাতিক আর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক। সমানুপাতিক কাকে বলে, ব্যস্তানুপাতিক কাকে বলে? স্যারের দিকে তাকা, মনোযোগ দিয়ে শোন। মনে কর এ সমানুপাতিক বি, এটাকে আমরা কি বলি? সমানুপাতিক। এ সমানুপাতিক বি মানে কি বুঝছোস? মানে হচ্ছে এর মান বাড়লে বি এর মানও বাড়বে। এর মান বাড়লে বি এর মানও বাড়বে। যেমন একটা কথা বলতে পারি, যেমন কি বলতে পারি? মনে কর বয়স সমানুপাতিক টাকার লোভ। মিশে না? বয়স সমানুপাতিক টাকার লোভ। খেয়াল করে দেখ বাবা, আমরা যখন ছোট ছিলাম আমরা কি টাকার লেগে তো পাগল ছিলাম? বা তোরা টাকার জন্য পাগল ছিলি? আমরা কিসের জন্য পাগল ছিলাম? খেলতে যাবো কখন, তাই না বাবা? কিন্তু যত তোর বয়স বাড়ে, দেখ স্যারের কথাই চিন্তা কর, তুই সব বাদ দে, স্যারের কথাই চিন্তা কর। স্যারের কি আর খেলাধুলার মন মানসিকতা আছে? এখন চিন্তা এই কত টাকা কামাবো, কেমন টাকা কামাবো, মজা করে বললাম। এখন তো এটাই সত্য। আচ্ছা যাই হোক, তো যেটা বলতে চাচ্ছি, যত তোর বয়স বাড়তেছে ততই তোর কি টাকার প্রতি চাহিদা বাড়তেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? কোনো কিছু একটা বাড়লে আরেকটাও যদি বাড়ে তখন সেটাকে বলি আমরা সমানুপাতিক। কথা বুঝছোস? আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কি? মনে কর, হ্যাঁ ভেরি গুড, মনে কর এদিকে তাকা, এর মান যত বাড়াবি সি এর মান তত কমবে। শোন কথা, শোন মনোযোগ দিয়ে শোন, গুরুত্বপূর্ণ কথা বলবো। মনে কর এর সাথে বি এর সম্পর্ক কি ছিল? এ বাড়াইলে বিও বাড়তো, এই জন্য আমরা এটাকে বলতাম সমানুপাতিক। পরে লেখিস, এটা এই জায়গার লেখার না, এটা আমি এমনি বুঝাচ্ছি। এ বাড়লে বিও বাড়বে, এদিকে এ বাড়লে বিও বাড়বে, তখন আমি কি বলবো? এ সমানুপাতিক বি, ইংলিশে বলা হয় প্রপোর্শনাল। এ প্রপোর্শনাল টু বি, কথা বুঝছো নি? আর মনে করো এ বাড়াইলে সি কমে, তখন সেটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক। মনে রাখবা, যখন ব্যস্তানুপাতিক বলবো তখন তোমার উপর একটা 1 চলে আসবে, ইনভার্স হয়ে যাবে।
কথা বুঝতে পারছি? যেমন একটা উদাহরণ দিই, কি বলতো, যত বয়স বাড়ে কি কমে বলতো, কি কমানো যায়? খেলার ইচ্ছা। আচ্ছা ওকে ডান। যত বয়স বাড়ে, না হাইট না, হাইট না। আচ্ছা কি কমে, বয়স বাড়লে কি কমে? বুদ্ধি কমে? হ্যাঁ হাড্ডির জোর। আচ্ছা ওকে, না শি ইজ রাইট। যত বয়স বাড়ে হাড্ডির জোর তত কমে। এটাই তো। এই যে আমার নানি এখন থুত্তুর থুত্তুর করে হাঁটে, আমার দাদি থুত্তুর থুত্তুর করে হাঁটে, তাই না? বাট আল্লাহর রহমতে আমরা এখন ইয়াং আছি না? তার মানে যত বয়স বাড়ে হাড্ডির জোর কি তত কমে। তাহলে হাড্ডির জোরের সাথে, এদিকে তাকা, হাড্ডির জোরের সাথে বয়সের সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। তাহলে তুই কথাটা কি লিখবি? এভাবে লিখবি, তুই লিখবি বয়স, এই যে ব্যস্তানুপাতিক, ও সরি সি না, বয়স ব্যস্তানুপাতিক হাড্ডির জোর, হাড্ডির জোর। কথা বুঝোস নাই? বয়স এটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক হাড্ডির জোর। এই যে 1/, থাকলে সেটা ব্যস্তানুপাতিক হয়ে যাবে, ঠিক আছে? আবার আরেকটা কথা বলি, দেখ, বয়সের সাথে হাড্ডির জোর ব্যস্তানুপাতিক, কিন্তু বয়সের সাথে 1/, হাড্ডির জোর কিন্তু আবার সমানুপাতিক। কথা বুঝোস নাই? খেয়াল করছোস প্যাচটা? তুই খেয়াল করছ নাই তাও সিয়া বাবা? দেখ, বয়সের সাথে শুধু যদি হাড্ডির জোর ওয়ার্ডটা উচ্চারণ করস তখন আমি বলবো ব্যস্তানুপাতিক, কিন্তু বয়সের সাথে 1/, হাড্ডির জোর কিন্তু আবার সমানুপাতিক। কথা বুঝতে পারছি? আচ্ছা যাই হোক, আশা করি এটা তোমরা বুঝছো। তাহলে সমানুপাতিক কি বাবা? একটা বাড়লে যদি আরেকটাও বাড়ে, বুঝতেছো নি? আর ব্যস্তানুপাতিক কি? একটা বাড়লে যদি আরেকটা কমে আসে। এবার না না, এরকম কোনো প্রশ্ন আসে না, সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে কোনো প্রশ্ন আসে না। কিন্তু এগুলি, হ্যাঁ তাহলে তুমি বলবা স্যার এটা কেন শিখাইলেন বা কেন কাজে লাগে? এগুলি সূত্র বোঝার জন্য কাজে লাগে। যেমন দেখো এখন কাজে লাগবে, তোমরা আমাকে বলো আর এর সাথে এম এর সম্পর্ক, তোমরাই বুদ্ধি খাটায় বলো, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? আর এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? এম মানে কি? আণবিক ভর। আণবিক ভরকে এভাবে চিন্তা করো, যার আণবিক ভর যত বেশি সে তত মোটা। ভেরি গুড, তাই না বাবা? কারণ এম যত বেশি তার ভর তত বেশি, ভর যত বেশি সে তত বেশি মোটা। মনে করো, এটা এমনি বুঝাচ্ছি আর কি। আর সে যত মোটা তার ব্যাপন হার তত কি? কম। তার মানে আর এর সাথে এম এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। কিন্তু একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, তোমরা মনে রাখবা আর এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। কথা বুঝছো? আর এর সাথে এম এর সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এমটাকে বর্গমূল করলে যে ভ্যালুয়েশন আসবে সেইভাবে চেঞ্জ হবে। মানে আর এর মান যদি বাড়াও এম এর মান কি কমবে না? কিন্তু দেখো, আর এর মান যদি 2 গুণ বাড়াও হিসাবে কি এম এর মান 2 গুণ কমার কথা না? তাই না বাবা? তার কিন্তু হিসাবে এরকম হবে না। কি হবে? আর এর মান যদি 2 গুণ বাড়াও এম এর মান 2 এর বর্গ অনুসারে কমবে, মানে ওই 2 এর উপরে তখন বর্গ হয়ে যাবে। কথা বুঝো নাই? আচ্ছা, আমি তোমাকে এটা বুঝাইছি যে আর এর সাথে এম এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে আর কমাইলে এমও কম, আর বাড়াইলে এম কমবে, তাই না? তাহলে আর এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক হারে কমার কথা। মানে আর যদি 2 গুণ বাড়াও এম 2 গুণ কমবে, কিন্তু বর্গমূল দেওয়ার কারণে তখন আর 2 গুণ কমবে না, বর্গমূল মানে √2 গুণ করে কমবে। কথা বুঝো নাই? আচ্ছা তাকে যদি নাও বুঝো আপাতত দরকার নাই, এটা তোমাদের খুব একটা লাগবে না, বাট এটা মুখস্থ রাখো। আর এর সাথে এম এর সম্পর্ক কি রে? আর এর সাথে এম এর সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার স্যারের দিকে তাকা, এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা। কিন্তু আমাকে ম্যাথ এভাবে দিবে না, আমাকে ম্যাথ দিবে একাধিক গ্যাসের জন্য। আমাকে ম্যাথ কিভাবে দিবে বাবা? একাধিক গ্যাসের জন্য। তার মানে এই সূত্রটা তোমাকে 2-3টা গ্যাসের জন্য ইউজ করতে হবে। তাহলে এখন এটার ভিতরে আবার একটু টাইটেল লেখো, একাধিক গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে মনে করো আমার 2টা গ্যাস আছে, একটা হচ্ছে গ্যাস নাম্বার 1। তাহলে ওই গ্যাসের জন্য আমি সূত্র কি লিখবো? R1 সমানুপাতিক 1/√m1। ভুল বলছি কিছু? আবার আরেকটা গ্যাস মনে করো আমার R2, তাহলে R2 সমানুপাতিক 1/√m2। এরটুকে কারো কোনো আপত্তি? সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে একটা সমানুপাতিক ধ্রুবক বসে। মনে করো এখানে সমানুপাতিক ধ্রুবক হচ্ছে কে, এটা তোমরা মাথায় রাখবা। সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে কি বসে বাবা? একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হয়।
এটা কি বা কেমনে কাজ করে এগুলি স্যার আরো সামনে গেলে পড়াবে, এখন জানার দরকার নাই। মনে রাখবা সমানুপাতিক চিহ্ন যখন উঠায় দেই তখন একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হয় এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কে এর মানটা হবে R1 ডিভাইডেড বাই ওই যে ওইখানে ওটা ওই পাশে নিয়ে যেতে হবে, এটা এখন ভাগাকার আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। যাই হোক, তাকে এত কিছু জানার দরকার নাই, কে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। পরে জানাবো। তাহলে কি হবে দেখো তো, 1/√m1। ভুল লেখছি কোনো কিছু? বুঝো নাই বাবা? আমি আবার বুঝাই। দেখো আর সমানুপাতিক 1/√m ছিল। না 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 না, এখানে কে এর কোনো মান নাই, কে একটা ধ্রুবক। একটু পরে দেখবো স্যার কে কেটে দিব। দেখো দেখো একটু দেখো বাবা, তাহলে আমি এখানে কি লিখলাম বাবা, আর সমানুপাতিক 1/√m1। তাহলে এটার বদলে আমি কি লিখতে পারি, এখানে বা দিয়ে লিখি, বা দিয়ে কি লিখলাম, R1 এর জায়গায় R1ই লিখলাম। সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে সমানুপাতিক ধ্রুবক বসাইতে হয়, এখানে ধ্রুবক হিসাবে কি বসাইছি, কে। আর এখানে কি ছিল 1/√m1, 1/√m1 লিখে দিছি। এটাকে 1 নম্বর সমীকরণ দিই। এতটুকু বুঝছো? ঠিক একই রকম এটাকেও আমি আবার ভাঙাইতে পারি, বা দিলাম, তাহলে R2 = k × 1/√m2। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমি 1/2 করি, 1/2। 1/2 যদি করি তাহলে দেখো তো কি আসে, 1/2 করলে আসে, বামপক্ষ ভাগ করো, R1 ভাগ R2 = k √m1 আবার k √m2। বাবা তোমরা কি বুঝতেছো না? আমি কি করছি, এই যে R1 আর R2 ভাগ করছি, আবার k √m1, k √m2, মানে k ডিভাইডেড বাই √m2 আর কি, দুইটাকে বসাইছি। এবার আমার কি হবে দেখো তো, আমরা জানি সমানুপাতিক চিহ্ন, সরি সমানুপাতিক না, মানে এটা হলো মেন ভাগ চিহ্ন না, এটাই তো, এই যে ভাগ চিহ্নটাই তো এটা, তাহলে এই বরাবর উল্টায় দিব। তাহলে দেখো তো কি হয়, k √m1 নিচে ছিল, উপরে ছিল, ইনটু এখানে কি m2টা নিচে ছিল না, m2টা উপরে উঠে যাবে, m2টা উপরে উঠে যাবে, √m2, আর kটা নিচে চলে আসবে। কথা বুঝতে পারি নাই? আসো চলে আসো এদিকে তাকাও, একটু কি বুঝছো না কি করছি, তাও সে বুঝো নাই? সিম্পল। এবার কে কি করব, কেটে দিব, কে কাটা। তাহলে আলটিমেটলি এখন কি আসবে বলো তো, সূত্রটা আসবে √m2 ডিভাইডেড বাই √m1, ব্যাস। তাহলে সূত্রটা ফাইনালি কি আসলো, সূত্রটা ফাইনালি আসলো, আমি সূত্রটা লিখে দেই লাল কালি দিয়ে, R1 ভাগ R2 = √m2 ভাগ √m1। এটা হচ্ছে আমার সূত্র, মেইন এই সূত্রটাই আমার কাজে লাগবে। লিখে নাও সবাই, বুঝাচ্ছি দাও, আচ্ছা যাও। আচ্ছা বাবা এবার একটু দিকে তাকা, তোদের মনে একটা প্রশ্ন আছে, স্যার কে জিনিসটা কি, তাই না? আমি আবার বলি কে জিনিসটা কি, একটু বুঝিয়ে বলি তোদেরকে। শোন দেখ, এখানে আমি কি দেখলাম, আর এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে আর যত বাড়াবি এম তত কমবে। এখন কে জিনিসটা হচ্ছে কি হারে কমে সেটা বের করা, দ্বিগুণ হারে কমে, 3 গুণ হারে কমে, 5 গুণ হারে কমে, মানে এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতেছি। আর এর সাথে এম এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব না, ওই সম্পর্কটাই স্থাপন করে দেয় মূলত হচ্ছে কে। কথা বুঝতে পারছি? আসো, এতটুকু আশা করি সবাই বুঝছো। এবার আর এর সাথে ডি এর সম্পর্কটা লেখো। বাবা তোকে মনে রাখতে হবে, দেখ স্যার এটা কেমনে মনে রাখি, স্যার এদিকে তাকা, স্যার এই সূত্রটা কেমনে মনে রাখি তো তোকে বলি। আর এর সাথে এম এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা তো স্যার বুঝি, কারণ যত মোটা হবি তত ব্যাপন হার কম, তার মানে ব্যস্তানুপাতিক না। তাহলে এদিকে তাকা, এদিকে আদ্রিতা, উপরে যদি তুই 1 লেখস তাহলে এখানে তোর m2 লিখতে হবে, মানে উপরে যদি R1 লেখস তাহলে এখানে m2 লিখবি, আবার নিচে যদি R2 লেখস তাহলে এখানে m1 লিখতে হবে, মানে একটার উল্টা হবে। কথা বুঝছস? বাট এই লাল কালি দিয়ে লেখার সূত্রটা তোর হলো মেইন ফাইনাল সূত্র। চল এবার ঠিক আমরা একই রকম ব্যাপন হারের সূত্রটা লিখে ফেলি, ব্যাপন হারের সাথে ঘনত্বের সূত্র। না বাবা প্রমাণ দিবে না, এই জন্য এখন তো আমি আর প্রমাণ লিখবো না, এখন ডাইরেক্ট সূত্র লিখে ফেলবো। না না বাবা এই প্রমাণ কোনোদিনও লাগবে না তো, এই জন্য আমি এখন ডাইরেক্ট সূত্র লিখে দেবো। একটা না হয়তো শুধু প্রমাণ দেখাইছি আমি, আর প্রমাণ দেখাচ্ছি না। এবার দেখ আর এর সাথে ঘনত্বের সম্পর্ক,
আর এর সাথে ঘনত্বের সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক বলতো? আর এর সাথে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। কেন বল? এক্স্যাক্টলি, হ্যাঁ। কোন একটা গ্যাসের ঘনত্ব যত বাড়বে, কোন একটা গ্যাসের ঘনত্ব যত বাড়বে, শোন না একটা জিনিস তোদের সাথে দেখাই, এই জিনিসটা দেখলে তোদের আর জীবনে কোনোদিন এই প্রশ্নটা থাকবে না তোদের। দেখ, আমরা 9 টেনে থাকতে ঘনত্ব লিখতাম না, সরি 9 টেনে না, ক্লাস 8-এ শিখছি না, রো ইকুয়াল টু এম বাই ভি। এই সূত্র শিখছ না তোরা? আচ্ছা যাই হোক, মনে রাখবে অনেক সময় ঘনত্বকে রো দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে দেখ, ঘনত্বের সাথে তোরা দেখ, মনোযোগ দিয়ে দেখ, ঘনত্বের সূত্র কি রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে দেখ তো ঘনত্বের সাথে এম এর সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? রো এর সাথে এম এর সম্পর্ক, আচ্ছা রো না, যা এটা ডি লিখে দে, ডি লিখে যা, তাহলে তোদের আর প্যাচ লাগবে না। ডি হচ্ছে কি ঘনত্ব, ঘনত্ব ডি ইকুয়াল টু এম বাই ভি। এবার বল, ডি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? বুদ্ধি খাটায় বল। হ্যাঁ, আমি বলি ভেরি গুড। কেন জানোস? দেখ তো, এটাকে আমি এভাবে লিখতে পারি না, ডি ইকুয়াল টু এম ইন্টু 1 বাই ভি। এই যে দাঁড়া দেখাচ্ছি, এদিকে তাকা, এই যে এম ইন্টু 1 বাই ভি, এরকম লিখলে কারো কোনো আপত্তি আছে? হ্যাঁ, তাহলে দেখ তো, ডি এর সাথে 1 বাই ভি কিন্তু উল্টা, তাই না? ডি এর সাথে 1 বাই ভি কিন্তু ব্যস্তানুপাতিক, কিন্তু দেখ ডি এর সাথে এম কিন্তু সমানুপাতিক, ডি এর সাথে 1 বাই ভি কিন্তু ব্যস্তানুপাতিক। কথা বুঝতে পারি নাই? এখনো বুঝো নাই? দেখো না, ডি এর সাথে এই দেখো, এমটাকে আমি আলাদা করে রাখছি, এমটাকে সামনে নিয়ে আসছি আর 1 বাই ভি কে পিছনে নিয়ে গেছি। তাহলে দেখো তো, ডি এর সাথে 1 বাই ভি, এই দেখো 1 বাই আকারে আছে, 1 বাই আকারে থাকলে ব্যস্তানুপাতিক না? তাহলে ডি এর সাথে ভি কিন্তু ব্যস্তানুপাতিক, আর ডি এর সাথে এম কিন্তু সমানুপাতিক। তাহলে এদিকে তাকা, তার মানে এম যত বাড়বে, এম যত বাড়বে তার ডিও কিন্তু তত বাড়বে। দেখতো, এম যত বাড়বে তার ডিও বাড়বে না? এখন দেখ, না না শোন না, এম এর সাথে আবার আর এর সম্পর্ক কি ছিল? ব্যস্তানুপাতিক। তাহলে এম এর সাথে, সরি ডি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক থাকবে, কারণ দেখ ডি এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ডি এর মানে ডি যা এমও তা, এদিকে স্যারের কথা শোন, দেখ স্যার এক লাইনে বুঝায় দেয়, ডি সমানুপাতিক এম মানে কি? ডি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক, মানে ডি বাড়লে এমও বাড়বে। তার মানে ডি যা কথা বলা, এম একই কথা বলা না? তাহলে মনে করে এই সূত্রে, এই যে এই সূত্রে এম এর মধ্যে ডি বসায় দে, দেখ ব্যস্তানুপাতিকই হচ্ছে। কথা বুঝতে পারি নাই? তাও সে বুঝছস বাবা? আরেকবার একটু বলি, ডি এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তার মানে এম যত বাড়বে ডিও তত বাড়বে। দেখো, এম এর সাথে ডি এর আর এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না? তাহলে ডি এর সাথে আর এর সম্পর্ক তো ব্যস্তানুপাতিকই তো হবে। এই জন্য আলটিমেটলি আমি সূত্রটা কি লিখবো? আর ব্যস্তানুপাতিক ডি। তাও সে বুঝছো না বাবা? আর ব্যস্তানুপাতিক ডি। এখানে আর প্রমাণ টমান কিচ্ছু লেখার দরকার নাই, আমি ফাইনালি একাধিক গ্যাসের জন্য সূত্রটা কি হবে সেটা লিখে দিই। তাহলে লেখো, একাধিক গ্যাসের জন্য, একাধিক গ্যাসের জন্য, একাধিক গ্যাসের জন্য কি বের হবে বলতো? যেহেতু এটা ব্যস্তানুপাতিক, তাহলে এই যে এটার মতোই মনে রাখবা, আর1 যদি উপরে থাকে, যেরকম M2 উপরে ছিল, তাহলে এখন হবে আর1 যদি উপরে থাকে তাহলে D2 উপরে থাকবে। তার মানে তোমার সূত্রটা কি হবে আমি লিখে দেই ফাইনালি, R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু রুট ওভার D2 বাই রুট ওভার D1। ব্যাস, এই সূত্র বক্স করে ফেল। তাওসিয়া, আমি তোমাকে আরেকবার একটু বলি, কেন আর এর সাথে ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক? ও আচ্ছা, আমি একটু ভুল করছি, মেবি এটা মনে হয় বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। দাঁড়াও, হ্যাঁ বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে, মানে এখানে রুট ওভার হবে, খেয়াল করি নাই, সরি, এখানে রুট হবে বাবা। আর এর সাথে ডি এর সম্পর্কও কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ,
ডি এর সাথে এম এর সম্পর্ক, মানে ডি যা এমও তা, কারণ ডি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক ছিল। তো তারপর এম এর সাথে আর এর সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক, তার মানে ডি এর সাথেও আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। বুঝছো স্যারের কথাটা? আচ্ছা, এক্স্যাক্টলি এম এর জায়গায় ডি রিপ্লেস করতেছি, কারণ যেহেতু এম আর ডি সমানুপাতিক। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আসো, সময়ের সাথে আর এর সম্পর্ক কি? আচ্ছা, এদিকে তাকা বাবা, তাহলে এখন আমি কি পড়বো? সময়ের সাথে ব্যাপন হারের সম্পর্ক, তাই না? সময়ের সাথে ব্যাপন হারের সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক বাবা? ব্যস্তানুপাতিক। কেমনে স্যার তোমার দেখাই। একটু আগে আমরা ব্যাপন হারের একটা সূত্র লিখে আসছি না? সরি, এটা না, সূত্রটা কি ছিল? আর ইকুয়াল টু এক্স বাই টি, তাই না বাবা? সূত্রটা কি ছিল? আর ইকুয়াল টু এক্স বাই টি। এখান থেকেই তো দেখা যাচ্ছে বাবা যে দেখো আর এর সাথে টি এর সম্পর্ক কিন্তু উল্টা, উল্টা না? কিভাবে? এই যে আমি তোমাদের ভেঙেও দেখাইছিলাম, আর ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 1/t লেখা যায়। তার মানে আর এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে উল্টা। উল্টা মানে কি? ব্যস্তানুপাতিক। তার মানে আমি এটা লিখবো আর সমানুপাতিক 1/t, অথবা বলতে পারি আর ব্যস্তানুপাতিক টি। এটাকে দুইভাবে উচ্চারণ করা যায়। কিভাবে দেখো তো বাবা? যদি বলো আর এর সাথে টি এর সম্পর্ক, তাহলে উচ্চারণ করবা ব্যস্তানুপাতিক, মানে এভাবে আর ব্যস্তানুপাতিক টি। আর যদি সমানুপাতিক উচ্চারণ করো তাহলে বলবা আর সমানুপাতিক 1/t। কথা বুঝছো? তাহলে দেখো তো ফাইনালি এখান থেকে তাহলে আমি কি লিখতে পারবো? একাধিক গ্যাসের জন্য, একাধিক গ্যাসের জন্য ফাইনালি সূত্রটা কি দাঁড়াবে সেটাও স্যার লিখে দেই। দেখো R1/R2 ইকুয়াল টু নর্মাল আগেরটার মতোই T2/T1। এখানে কিন্তু কোনো রুট নেই। R1 ভাগ R2 ইকুয়াল টু T2 ভাগ T1, ব্যাস। তাহলে আমরা কটা সূত্র পাইলাম? 3টা। এবার স্যার 3টা সূত্রকে মার্জ করে আবার একটা সূত্র লিখে দেই। লেখো ফাইনাল সূত্র। ফাইনালি কি লেখা যায়? R1 ভাগ R2 ইকুয়াল টু, এই যে R1 ভাগ R2 ইকুয়াল টু M2/M1 রুট ওভার M2/M1। আরেকটা কথা বলি, দেখো না এখানে দুইটা আলাদা আলাদা রুট আছে না? তুমি চাইলে একটা রুটও দিয়ে দিতে পারো, পুরোটাই যে নিচ থেকে উপর পর্যন্ত একটা রুট দিয়ে দিতে পারো, সেম জিনিসই। ইকুয়াল টু রুট ওভার D2/D1 ইকুয়াল টু T2/T1। ব্যাস, এইটা বলা যায় তিনোটা সূত্রেরই, যতগুলো সূত্র শিখলাম তিনোটা সূত্রের সামারি, বা তিনোটা সূত্রকে একসাথে লেখা। কেন বুঝো নাই এটা? এটা কেন লেখা গেছে? দেখো এখানেও R1 R2, এখানেও R1 R2, এখানেও তো R1 R2, তো তিনোটাকে একসাথে মার্জ করলে ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষ যেহেতু সমান, বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষ সমান। কথা বুঝতে পারছি সবাইকে? ভেরি গুড। চলো আমরা এখন ব্যাপন হার সংক্রান্ত একটা ম্যাথ করব। লেখো, প্রশ্ন লেখো। না দেখছি, তারপরে একটু তোরা পারস টারস নেই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা মনোযোগ বাবা, সবাই দেখো আমরা ব্যাপন হার রিলেটেড একটা ম্যাথ করবো। এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে বাবা? এটা মাঝে মাঝে টেস্ট পরীক্ষায় আসে। এটা একটা নল, এই নলের দৈর্ঘ্য কত? 70 সেন্টিমিটার। খেয়াল করে দেখো, নলের দুই পাশ থেকে আমরা দুই গ্যাস পাস করছি, অর্থাৎ এদিক থেকে আমরা যে গ্যাস পাস করলাম সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। আবার এগুলি গ্যাস আকারে পাস করছে, কিন্তু গ্যাস তরল না, কিন্তু মানে লিকুইডিফাই অবস্থায় না। আর এখান থেকে যে গ্যাসটা পাস করলাম সেটা হচ্ছে NH3। এখন আমার প্রশ্ন হচ্ছে গ্যাস দ্বয় কোথায় মিলিত হবে? আমি কি জানি গ্যাস দ্বয় কোথায় মিলিত হবে? তাহলে আমি এক কাজ করি, আমি ধরে নেই গ্যাস দ্বয় এমুক জায়গায় মিলিত হবে। দেখো কিভাবে ধরি, দেখো এর আগে একটা কথা বলি, কোথায় মানে আমি কোথায় ধরবো গ্যাস দ্বয় কোথায় মিলিত হবে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায়, কোন জায়গায় ধরবো সেইটা বুঝার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে, একটু শোনো, মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে NH3-র ভর কত? ভর নাইট্রোজেনের হচ্ছে 14, আর 3টা হাইড্রোজেনের কত? 3। তাহলে NH3-র ভর হচ্ছে মোট 17 গ্রাম। আবার HCl এর ভর কত? হাইড্রোজেনের হচ্ছে 1, ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে মোট হচ্ছে 36.5 গ্রাম। আর ওটার হচ্ছে কত? 17 গ্রাম। কথা কি আমি বুঝতে পারছি? একটু স্যারের দিকে তাকাও, বলো তো কে বেশি মোটা?
HCl বা HCl এর ভর বেশি, তাহলে HCl নলে অল্প দূরত্ব পাড়ি দিবে। আর NH3 কিন্তু চিকন 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 বলতে আমি বুঝাচ্ছি ভর কম, ভর যেহেতু কম তাহলে সে শা করে দৌড়ায় চলে যাবে। তার মানে এইটা কিন্তু বেশি দূর অগ্রসর হবে, কিন্তু এইটা কিন্তু HCl কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারবে না। তো আমি ধরি তারা দেখো এই জায়গায় মিলিত হয়েছে, এই যে এই জায়গায় মিলিত হয়েছে, ঠিক আছে? কথাটা বুঝো নাই? তাহলে দেখো তো HCl দেখো মাত্র এখান এই পর্যন্ত আসছে, আর NH3 দেখো কত দূর পাড়ি দিছে। কথা বুঝতে পারছি? তো আমি ধরি NH3 যে দূরত্ব পাড়ি দিছে সেটা হচ্ছে ছোট হাতের L, তাহলে HCl যে দূরত্ব পাড়ি দিছে সেটা কত হবে বলো তো? 70 - L। কথা বুঝো নাই? পুরা নলের দৈর্ঘ্য তো L, 70। তাহলে আমি ধরলাম দেখো NH3 বেশি পাড়ি দিছে, এটা কেন ধরছি? কারণ NH3 ভর কম, এই জন্য আমি NH3 কে অনেক দূরে নিয়ে গেছি। কারণ যার ভর কম সে তো শা করে দৌড়াইতে পারবে, তার ব্যাপন হার বেশি হবে, তাই না? আমরা তো একটু আগে শিখে আসছি ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই কথা বুঝোস নাই তুই? তাহলে এটাকে অনেক দূর নিয়ে গেছি, এটাকে অল্প দূরে নিছি, আর এই দূরত্বটাকে আমি ধরলাম L। আমি যা ইচ্ছা তা ধরতে পারি, কারো কোনো সমস্যা আছে? তাহলে এটা L হইলে বাকিটুকু কত হবে? 70 - L। তাহলে এবার খেয়াল করে দেখো, আমি এই কথাটা ধরি, এই কথাটা লিখে ফেলি। ধরি NH3 পাড়ি দেয় L সেন্টিমিটার দূরত্ব, অতএব HCl পাড়ি দেয় 70 - L সেন্টিমিটার দূরত্ব। কথা বুঝতে পারছি? এবার স্যারের দিকে তাকাও, মনোযোগ সবাই, খুব গুরুত্বপূর্ণ কথা। আমাকে কি বের করতে বলা হয়েছে? আমাকে কিন্তু L বের করতেই বলা হয়েছে, আমাকে কিন্তু Lই বের করতে বলা হয়েছে, কারণ আমাকে বলছে না কোথায় গিয়ে তারা মিলিত হবে। আমি যদি L এর মানটা জেনে যাই, মনে করো L এর মান আসছে 60, তাহলে আমি বলবো 60 সেন্টিমিটার দূরত্বে গিয়ে তারা মিলিত হয়েছে। তার মানে আমার কিন্তু টার্গেট L এর মানই বের করা। L এর মান কিভাবে বের? আরে বাবা, তুই এটা যদি 60 পেয়ে যাস, ওটা তাহলে হবে 10 সেন্টিমিটার, একই তো কথা। আমি বলবো ও 60 সেন্টিমিটার দূরত্ব আগাইছে, এ 10 সেন্টিমিটার দূরত্ব আগাইছে, দুইটা কথা তো একই। HCl এখান থেকে মনে করো 10 সেন্টিমিটার দূরত্ব আগাইছে, আর NH3 এখান থেকে 60 সেন্টিমিটার দূরত্ব আগাইছে, দুইটা কথা বলা তো একই কথা বলা। বুঝোস তাই তুই আমার কথা? ক্লিয়ার? তাহলে আলটিমেটলি আমাকে এখন Lটাই বের করতে হবে। Lটা বের করলে তুমি ওই 70 থেকে বাদ দিলে HCl এর দূরত্ব পেয়ে যাবা। কথা ক্লিয়ার? এবার দেখো ম্যাথটা কিভাবে করবো। আমরা লিখবো, আমরা জানি কিন্তু একটা ব্যাপন হারের সূত্র আছে, ব্যাপন হারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি বলতো? R = x/t, তাই না? একটু দাঁড়াও, কোন সূত্র দিয়ে ম্যাথ করবো আগে আমি একটু মাথা খাটাই নেই। R1/R2 = m দিয়ে করলে কিন্তু আবার L পাচ্ছি না। দেখো আমি একটু বলি, সবাই দিকে তাকাও। আমি কি করব দেখো, আমরা একটা সূত্র জানি না, R = x/t। এদিকে x এর বদলে এবার আমি লিখবো R = L/t। এই সূত্রটা লিখবো কেন? কারণ x দিয়ে তখন আমি কি লিখছিলাম, এদিকে তাকাও, x দিয়ে লিখছিলাম কি পরিমাণ গ্যাস বের হয়, আর বাট এখানে তো গ্যাস কতটুকু বের হয় সেটা নিয়ে পড়তেছি না, এখানে পড়তেছে কি গ্যাসটা কতটুকু দূরত্ব পাড়ি দিচ্ছে। বাবা একটা জিনিস একটু বুঝো, ব্যাপন হার আমি আগের বার বলছিলাম x দিয়ে করতে পারো, x দ্বারা পরিমাণ বুঝেছি, বাট এখন আমি বলতেছি দূরত্ব দিয়েও করতে পারবা। কেন? একটু একটা উদাহরণ বুঝো। মনে করো আমিও দৌড় দিছি, তুমিও দৌড় দিছো, এখন কেউ যদি এসে বলে কিরে কার দৌড়ের হার বেশি, তখন তুমি কি বলবা? বলবা 1 সেকেন্ডে কে কতটুকু দৌড় দিছে, তাই না? দেখো তো, আমি ধরলাম এই গ্যাসটা NH3 গ্যাসটা L দূরত্ব পাড়ি দেয় t সেকেন্ড সময়ে, NH3 গ্যাসটাকে L দূরত্ব পাড়ি দেয় t সেকেন্ড সময়ে, তাহলে NH3 গ্যাসের ব্যাপন হার কত হবে? L/t। কথা বুঝো নাই? কারণ একক সেকেন্ড সময় বা 1 সেকেন্ড সময় যতটুকু দূরত্ব পাড়ি দেয় সেটা তো তার ব্যাপন হার, তাই না? এই জন্য আমি L/t লিখতে পারি ব্যাপন হারটা। কথা বুঝছো নি? এবার দেখো আমি কি লিখবো, এটা হলো মেইন সূত্র। তাহলে দেখো আমি লিখবো R of HCl =
HCl কতটুকু গ্যাস পাড়ি দিছে, কতটুকু দূরত্ব পাড়ি দিছে, আর অফ HCl, মানে HCl গ্যাসের জন্য আর, এটা কত হবে 70 মাইনাস এল বাই টি। এই যারা এল বাই টি কেন আসছে বুঝো নাই, বুঝছো? আরেকবার কি বুঝাবো এল বাই টি কেন আসছে? আমি একটু ভিডিওর জন্য আরেকবার একটু বলি। মনে করো আমিও দৌড় দিছি, তুমিও দৌড় দিছো। এখন আমি যদি বলি যে কার দৌড়ের হার বেশি, তখন তুমি বলবা স্যার 1 সেকেন্ডে কে কতটুকু আগাচ্ছে সেটা হিসাব করেন। এখানে ধরি টি সেকেন্ড সময়ে NH3 গ্যাসটা এল দূরত্ব পাড়ি দিছে, তাই 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব পাড়ি দেয় সেটাই তো ব্যাপন হার। তাহলে 1 সেকেন্ড সময় দূরত্ব কত, এল বাই টি হবে। তার মানে মুদ্রা কথা দূরত্ব বাই সময়, এটা ব্যাপন হার। তাহলে দেখো আর অফ HCl ইকুয়াল টু, এই দেখো দূরত্ব বাই সময়। এরপরে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এরপর আর অফ NH3, এটা কত হবে, এটা হবে শুধু এল বাই টি, তাই না? কারণ NH3 গ্যাসটা শুধু এল দূরত্ব পাড়ি দিছে, কিন্তু দেখো NH3 গ্যাসটা শুধু এল দূরত্ব পাড়ি দিছে, এই জন্য আর অফ NH3 ইকুয়াল টু এল বাই টি দিছি। এবার দেখো আমি দুইটা গ্যাসকে কি করব, ভাগ করব। 2 ভাগ 1 করো বা 1 ভাগ 2 করো, একই, কোনো সমস্যা নাই। আমি 2 ভাগ 1 করলাম, তাহলে আর অফ NH3 ডিভাইডেড বাই আর অফ HCl ইকুয়াল টু কত হবে বলো তো? NH3 এর জন্য হবে এল বাই টি, আর আর অফ HCl এর জন্য কত হবে 70 মাইনাস এল বাই টি। কারো কোনো সমস্যা আছে এতটুকুতে? এটা মেইন ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্ন বরাবর উল্টায় দিব। তাহলে এল ডিভাইডেড বাই টি ইকুয়াল টু না ইনটু, এই টিটা উপরে চলে যাবে, 70 মাইনাস এলটা নিচে চলে আসবে, টি কাটা। তোমরা যারা বলছিলে স্যার সময় নাই, এই দেখো সময় তো কাটাকাটি গেছে। তাহলে আলটিমেটলি আমি কি পাইলাম, আর অফ NH3 ডিভাইডেড বাই আর অফ HCl ইকুয়াল টু কি হবে বলো তো? এল ডিভাইডেড বাই 70 মাইনাস এল, এই যে এল ডিভাইডেড বাই 70 মাইনাস এল। ডান। এখান থেকে আমার এল বের করতে হবে। বাবা একটু দেখো ম্যাথটা প্রায় হয়ে গেছে, কিন্তু দেখো এল এর মানটা, এদিকে তাকাও, এল এর মান পাইতে হইলে আর অফ NH3 আর অফ HCl এর মান পাইতে হবে না? এই দুটার মান কি আমি জানি? তাহলে চলো এবার এই দুটার মান বের করি। কোন সূত্র দিয়ে? ভর দিয়ে বের করব। এবার আবার লিখবো আমরা জানি। এক কাজ করে এটাকে তৃতীয় সমীকরণ দিয়ে রাখি, এটাকে তৃতীয় সমীকরণ দিয়ে রাখি। বাবা বুঝো নাই আমি এখানে কি বের করছি? আমি কিন্তু দেখো আর এর মান জানি না, আমি যদি সামহাও আর এর মানটা বের করতে পারি, আর এর মানটা যদি এরপরে এই তৃতীয় সমীকরণে বসাইতে পারি, তাহলে আমি এল এর মান পেয়ে যাব না? তাহলে দেখো এবার আর এর মান কেমনে বের করি। আমাদের কাছে কিন্তু আণবিক ভর দেওয়া আছে NH3 গ্যাসের, আমি এখানে লিখি দেওয়া আছে NH3 গ্যাসের ভর কত? ভর কত? 17 গ্রাম। 17 গ্রাম। আর HCl এটা দেওয়া আছে না, আসলে এটা আমরা নিজেরাই বের করছি। HCl এর ভর কত বাবা? 36.5 গ্রাম। 36.5 গ্রাম। তাও সে একটু দেখো তো ভিডিও দেখা যাচ্ছে কিনা, ভিডিওতে লেখা দেখা যায়, একদম ওই পাশের লেখাগুলা দেখা যায়। ওকে ডান। এ ভর দেওয়া আছে। এবার এদিকে তাকা, ব্যাপন হারের সাথে ভরের একটা সম্পর্ক আছে, তোর এটা জানোস না? একটু আগে তো শিখে আসছস। তাহলে দেখ এখন ম্যাথটা কি লিখবো। আমরা জানি আর অফ NH3 ডিভাইডেড বাই আর অফ HCl ইকুয়াল টু, এই হারের সাথে ব্যাপন হারের সাথে ভরের সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ভেরি গুড, ব্যস্তানুপাতিক এবং বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে মনে নেই আমি এখানে বলছি এখানে 1 হইলে এখানে 2 হবে। এদিকে তাকাও, এখানে 1 হইলে এখানে 2 হবে না? তার মানে এখানে NH3 হইলে এখানে হবে HCl, তার মানে এখানে হবে M of HCl। M of HCl মানে বোঝায় HCl গ্যাসের ভর। আচ্ছা HCl গ্যাসের ভর এই যে এখান থেকে পাওয়া যাবে। HCl এর ভর আমরা এইভাবে লিখতে পারি, এর ভর M of HCl, আর এটার ভর কত লিখতে পারি? এটার ভর লিখতে পারি M of NH3।
এম অফ NH3, NH3 কত 17 গ্রাম। এই দেখ এম অফ HCl, এম অফ NH3। আচ্ছা আমি কি বলছি, এখানে NH3 হলে এখানে হবে HCl এবং সেটা হবে রুট, আবার এখানে HCl হইলে এখানে হবে NH3। কঠিন লাগতেছে বাবা? ব্যাস হয়ে গেছে, তাড়াতাড়ি করো দ্রুত। তাহলে আর অফ NH3 ভাগ আর অফ HCl ইকুয়াল টু, আমাকে একটু হেল্প করো তো, ভাগ করলে কত আসে? হ্যাঁ HCl এর ভর কত? √36.5 আর ওটার ভর কত 17। এটা হচ্ছে √36.5 √17। ভুল করিস না কিন্তু। 1.465 শিওর? yes তাহলে এটা ভাগ করলে আমরা আসছে 1.465। আচ্ছা দেখতো বাবা, এদিকে তাকা, তোর তো এল দরকার, এল কিন্তু 3 নম্বর সমীকরণে বসে আছে, তাহলে এই মানটা 3 নম্বর সমীকরণে বসায় দে। হ্যাঁ বাবা একটু ঝামেলা, তাহলে লেখ এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম, এবার লিখবো 4 এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 4 এর মান আমি কি ওর ক্লাসে করতেছিলাম 3 এ বসিয়ে এই দেখো কত হয় দেখো তো, NH3 R of NH3 R of HCl ইকুয়াল টু L ডিভাইডেড বাই কত হবে 70 মাইনাস L, L ডিভাইডেড বাই কত হবে 70 মাইনাস L। তাহলে এখান থেকে R of NH3 R of HCl এর বদলে কি লেখা যায় 1.465, 1.465 ইকুয়াল টু L ডিভাইডেড বাই 70 মাইনাস L। এটা ভিডিওতে দেখা যায় কিনা একটু দেখে নেই। হ্যাঁ ভিডিওতে দেখা যায়। ওকে তাহলে এখান থেকে আসতেছি, এখান থেকে আমরা এল এর মানটাও বের করে ফেলতে পারি। তাহলে করো এবার আড়াআড়ি গুণ করো, নিজেরা করো, আমি আর করলাম না। 70 এর সাথে এই যে এটা গুণ করবা, এল এর সাথে এটা গুণ করবা, আর নিচে হবে একটা এল। ফাইনালি আমাকে বলো এল এর মান কত আসে, আমি আর করলাম না। অতএব এল ইকুয়াল টু, তোমরাই বলো কত আসে। আচ্ছা আশা করি যদি তোমরা ভুল না করো তাহলে অ্যান্সার মেবি তোমাদের কত আসছে বাবা 41.60। আচ্ছা করছি তো আমি না, তাহলে এল এর মান কত আসে 41.60 সেন্টিমিটার। একটা জিনিস খেয়াল করো, 70 এর অর্ধেক কত রে? 70 এর অর্ধেক কত 35 না? দেখতে ওটা গেছে 41, তার মানে অর্ধেকের থেকেও বেশি গেছে। তার মানে NH3 দেখছিস আসলে বেশি পানি দিছে। একা একাই খাও। হ্যাঁ তাহলে এখন থেকে আর তোরে খাও না, কারণ তার মানে তোরা আমার ধান্দা করস টাকা থাকার পরেও। অতএব NH3 পাড়ি দেয় কত 41.60 সেন্টিমিটার। অতএব HCl পাড়ি দেয় বাকিটুকু 70 বিয়োগ, বাবা একটু দাঁড়া, বাকিটুকু তাহলে কত হবে 70 বিয়োগ 41.60, 41.60 সেন্টিমিটার বিয়োগ করলে কত আসে দেখতো, 70 থেকে এটা বাদ দিলে কত হয়, কত আসে বাবা 28.4। তার মানে 28.4 সেন্টিমিটার। তার মানে ম্যাথটা তুমি কি বলতে পারো, ম্যাথটা তুমি বলতে পারো HCl, হ্যাঁ HCl হাতের বাম পাশ থেকে 28.4 সেন্টিমিটার দূরত্ব পাড়ি দিবে এবং NH3 হাতের ডান পাশ থেকে 41.60 সেন্টিমিটার দূরত্ব পাড়ি দিবে। তার মানে তারা মিলিত হবে কোন জায়গায়, হাতের ডান পাশ থেকে 41.60 সেন্টিমিটার দূরে মিলিত হবে, অথবা এভাবে বলতে পারো বাম পাশ থেকে 28.4 সেন্টিমিটার দূরে মিলিত হবে। দুইটা কথা একই। কথা বুঝতে পারছি বাবা? ভেরি গুড।